Friends, in this video, we will learn As You Like It. As You Like It is a famous comedy written by William Shakespeare. But the story that we are going to read is taken from Tales from Shakespeare written by Charles Lamb and Mary Lamb. এটি ক্লাস 11 র্যাপিড রিডারের অংশ। চলো আমরা এই কমেডির লাইন বাই লাইন আলোচনা করি। এটি একটি সুন্দর রোমান্টিক কমেডি। As You Like It is a pastoral comedy by William Shakespeare and believed to have been written in 1599 and first published in the first folio in 1623. ফলে As You Like It একটা pastoral comedy, এটাকে রোমান্টিক কমেডিও বলা যায়। হ্যারল্ড ব্লুম এটাকে ভীষণভাবে প্রশংসা করেছেন এবং উইলিয়াম শেক্সপিয়ার মনে করা হয় এটি লিখেছিলেন 1599 সালে, কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল ফার্স্ট ফোলিওতে, যেটা 1623 সালে প্রকাশিত হয়। As You Like It follows its heroine Rosalind as she flees persecution in her uncle's court, অর্থাৎ ডিউক ফ্রেডারিক তার কাকার রাজপ্রাসাদ থেকে শাস্তি এড়ানোর জন্য রোজালিন্ড কিভাবে ছদ্মবেশে জঙ্গলে চলে গেল, বনে চলে গেল, তার কাহিনী আসলে As You Like It। তবে রোজালিন্ড একা যায়নি, রোজালিন্ডের সঙ্গে তার খুড়তুতো বোন শিলিয়াও গিয়েছিল, accompanied by her cousin Celia to find safety and eventually love in the forest of Arden। এবং সেখানে রোজালিন্ড এবং শিলিয়া কিভাবে তাদের প্রেমিকদের সঙ্গে সাক্ষাৎ করলো এবং আলটিমেটলি তাদের বিবাহ সম্পন্ন হলো সেই কাহিনী। কিন্তু এই কাহিনীর আড়ালে ওখানে ক্যারেক্টারগুলো রয়েছে। জ্যাক বলে একটি চরিত্র রয়েছে, সেই জ্যাক্সের সঙ্গে কিভাবে রোজালিন্ড এবং শিলিয়ার দেখা হবে এবং তার কণ্ঠ দিয়ে মূলত শেক্সপিয়ার এই গল্পের দার্শনিক দিকটি এবং একটি অন্য দিক তুলে ধরেছেন, যদিও আমরা মূল গল্পে এই ছোট ঘটনাগুলোকে পাবো না। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা টেক্সট শুরু করি। Let's start the text. As You Like It. The story begins at a time when France was divided into provinces or dukedoms. এই গল্প এমন এক সময় শুরু হচ্ছে যখন ফ্রান্স বিভক্ত ছিল, ওয়াজ ডিভাইডেড মানে বিভক্ত ছিল, ইন্টু প্রভিন্সেস অর ডিউকডমস। প্রভিন্স হচ্ছে ছোট ছোট রাজ্য বা প্রদেশকে বলা হয়, প্রভিন্সেস মিন্স স্মল স্টেটস, অর ডিউকডমস। ডিউক হচ্ছে একটা রাষ্ট্রের পুরুষ শাসক, ডিউকের জেন্ডার চেঞ্জ করলে হয় ডাচেস, আর ডিউকডম হচ্ছে কোনো একজন ডিউকের শাসনাধীন একটি ছোট রাজ্য। তাহলে প্রথম বাক্যের মানে হলো দ্য স্টোরি বিগিনস, গল্প শুরু হচ্ছে, অ্যাট এ টাইম এমন একটা সময়ে, হোয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড, যখন ফ্রান্স বিভক্ত ছিল, ইন্টু প্রভিন্সেস অর ডিউকডমস, ছোট ছোট রাজ্যে বা জমিদারিতে কিংবা কোনো একজন ডিউকের অধীনে ছোট ছোট অংশে বিভক্ত ছিল ফ্রান্স। ইন ওয়ান সাচ প্রভিন্স, এমন এক ফ্রান্সের প্রদেশে, দেয়ার ওয়াজ এ উসারপার, এমন একজন দখলদার ছিলেন। উসারপার হচ্ছে তিনি যিনি বিনা অধিকারে বলপূর্বক অন্যের জায়গা দখল করে নেন, তাকে বলা হয় উসারপার। সেই দখলকারী ছিলেন হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার, যিনি পদচ্যুত করেছিলেন। ডিপোজড মানে পদচ্যুত করা, রিমুভড সামওয়ান ফ্রম হিজ অফিস, অ্যান্ড ব্যানিশড মানে নির্বাসিত করা, তাড়িয়ে দেওয়া। টু ড্রাইভ অ্যাওয়ে অ্যাজ এ পানিশমেন্ট, কাকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন? হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাই, দ্য লফুল ডিউক, বৈধ ডিউক, অর্থাৎ যিনি তার বড় ভাই, তাকে তাড়িয়ে দিয়েছিলেন একজন উসারপার, ইনি ছিলেন ছোট ভাই। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি দ্য লফুল ডিউক মিন্স দ্য ওল্ড ডিউক ওয়াজ ব্যানিশড ফ্রম হিজ ডিউকডম বাই ফ্রেডারিক দ্য ইয়াঙ্গার ব্রাদার। এখানে যে উসারপারের কথা বলা হচ্ছে, যিনি তার দাদাকে তাড়িয়ে দিয়েছিলেন, জোরপূর্বক তার গদি দখল করেছিলেন, তার রাজত্ব দখল করেছিলেন, তিনি হচ্ছেন ডিউক ফ্রেডারিক, এবং ডিউক ফ্রেডারিক বর্তমানে রাজা। দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে মানে যিনি বিতাড়িত হলেন, যেই রাজা, ফ্রম হিজ কিংডম বাই হিজ ইয়াঙ্গার ব্রাদার, ছোট ভাইয়ের দ্বারা নিজ রাজ্য থেকে বিতাড়িত হয়ে ডিউক রিটায়ার টু দ্য ফরেস্ট অফ আরেন, তিনি আশ্রয় নিলেন ফরেস্ট অফ আরেনে। ফরেস্ট অফ আরেন অ্যাকচুয়ালি এটা একটা ইমাজিনারি ফরেস্ট,
কাল্পনিক একটা বন, ইট হ্যাজ এ স্যাডি ডার্ক ল্যান্ডস্কেপ অ্যান্ড দ্য আওয়ার্স আর নট মেজার্ড বাই ক্লক হেয়ার অ্যান্ড দেয়ার ইজ নো প্লেস ফর হার্ড লেবার. It is the main backdrop of the story and it is as if the idyllic landscape forest of Arden বা আরেনের বন একটা আরামের জায়গা, যেন এখানে সেই হিসাবে একটা কাল্পনিক বনকে বর্ণনা করা হয়েছে. এবং সেই ফরেস্ট অফ আরেনে চলে গেলেন কে না লফুল ডিউক. কখন চলে গেলেন? যখন তার ছোট ভাই তার রাজ্য দখল করে তাকে তাড়িয়ে দিলেন. কাকে নিয়ে তিনি চলে গেলেন? along with his faithful followers, তার কিছু বিশ্বস্ত অনুগামীদের নিয়ে. ফেইথফুল মানে বিশ্বস্ত, ফলোয়ার্স মানে অনুগামী, ফ্রেন্ডস. These people soon got accustomed to the lazy life of the forest. এই লোকেরা অর্থাৎ বিতাড়িত রাজার সঙ্গে যে সমস্ত লোকেরা গেল সবাই মিলে, soon got accustomed, accustomed মানে অভ্যস্ত হয়ে যাওয়া, habituated, তারা শীঘ্রই অভ্যস্ত হয়ে পড়ল to the lazy life, lazy মানে অলস জীবন, idle life of the forest, বনের অলস জীবনের সঙ্গে তারা অভ্যস্ত হয়ে উঠলেন. and they felt it to be more relaxing than the life of a court, এবং রাজসভার জীবনের থেকে এখানকার জীবনকে তাদের বেশি আরামদায়ক বলে মনে হলো. more relaxing means more comfortable বলে তারা ফিল করলেন. কোর্ট মানে রাজসভা. they led the life like that of রবিন হুড অফ ইংল্যান্ড, তারা যেন ইংল্যান্ডের রবিন হুডের জীবন কাটাতে লাগলেন. রবিন হুড অফ ইংল্যান্ড হচ্ছে একটা ফোক টেল প্রচলিত রয়েছে, যিনি ছিলেন দস্যু, কিন্তু ধনীদের সম্পত্তি লুট করে নিয়ে গরিবদের মধ্যে বিতরণ করে দিতেন এবং তার অনুগামীরা বেশ অলস জীবন যাপন করত অন্য সময়ে বনে. সেই রবিন হুডের মতো আরামদায়ক জীবনযাপন যেন করতে শুরু করলেন তারা. and to this forest many noble youths came, এবং এই বনে অনেক সম্ভ্রান্ত যুবক এলেন. অর্থাৎ ডিউক ফ্রেডারিক বর্তমানে যিনি রাজা, তিনি অত্যাচারী ছিলেন, তিনি দখলকারী ছিলেন, তিনি ভালো লোক ছিলেন না. তাই তার রাজ্য ছেড়ে লফুল ডিউকের সঙ্গে থাকার জন্য অনেক সম্ভ্রান্ত যুবকেরা সব পালিয়ে এলো. and spent their leisure time, এবং তাদের অবসর যাপন করতে লাগলো as they did in the golden age, স্বর্ণযুগে ঠিক যেমনটা মানুষজন অলসের জীবন যাপন করত, আরামের জীবন যাপন করত, ঠিক সেই রকম জীবন যাপন তারা করতে লাগলো. in summer, গ্রীষ্মে বা গ্রীষ্মকালে, they took rest under the shade of the trees, তারা গাছের ছায়ায় বিশ্রাম নিত গ্রীষ্মকালে. ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্ট অফ দ্য ফরেস্ট ডিয়ার, আর বনের হরিণের প্রাণচঞ্চল খেলা তারা দেখত. ওয়াচিং পার্টিসিপল করা রয়েছে, তারা দেখত দ্য প্লেফুল স্পোর্ট মানে লাইভলি স্পোর্ট, প্রাণচঞ্চল খেলা অফ দ্য ফরেস্ট ডিয়ার, বন্য হরিণের, বনের হরিণের. দে ইভেন ফেল্ট স্যাড, তারা এমনকি দুঃখ পেত দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড, খাদ্যের জন্য সেই হরিণদের মেরে ফেলতে হতো, এই জন্যও তারা দুঃখ পেত. ইন উইন্টার when the cold wind blew, শীতকালে যখন হিমেল হাওয়া বইত, ঠান্ডা বাতাস বইত, the duke suffered from cold, ডিউক ঠান্ডা থেকে কষ্ট পেতেন, ঠান্ডায় ভীষণ যন্ত্রণা ভোগ করতেন, সাফার মানে কষ্ট ভোগ করা. বাট said, কিন্তু তিনি বলতেন, these chilling winds which blew upon my body are true counselors, এই ঠান্ডা বাতাস, এই হিমেল বাতাস যেগুলো আমার দেহের ভিতর দিয়ে, শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এরা হলো প্রকৃত পরামর্শদাতা. ট্রু কাউন্সিলার্স, কাউন্সিলার্স মানে পরামর্শদাতা, অ্যাডভাইসার্স. দে ডু নট ফ্ল্যাটার, তারা স্তাবকতা করে না, অর্থাৎ তারা আমাকে নিয়ে বানিয়ে বলে না. বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, বরং তারা সঠিকভাবে আমার অবস্থাকে বর্ণনা করছে বা তুলে ধরছে, অর্থাৎ আমি যে বুড়ো হয়েছি এটা তারা জানিয়ে দিচ্ছে. অ্যান্ড দো দে বাইট শার্পলি, শীতের তীক্ষ্ণ কামড় বসালেও, দেয়ার টিথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড,
অর্থাৎ শীতের তীক্ষ্ণ কামড় বসালেও এদের দাঁতে নির্দয়তা বা অকৃতজ্ঞতার কোনো প্রকাশ নেই। অর্থাৎ রাজপ্রাসাদে যারা থাকে তারা স্তাবক, বেশিরভাগ ফ্ল্যাটারার। তারা বাইরে ভালো ভান করে কিন্তু আসলে তারা খারাপ, ভিতর থেকে তারা ছুরি মারে। আর এখানে শীতের ঠান্ডা বাতাস কামড় বসালেও কিন্তু তারা এতটা নির্দয় কিংবা ইনগ্র্যাটিটিউডে পরিপূর্ণ নয়, অকৃতজ্ঞ নয়। হি রিমার্কড দ্যাট, তিনি মন্তব্য করলেন যে men might say against adversities but there are some uses of a poisonous toad. তিনি মন্তব্য করলেন যে মানুষ প্রতিকূল অবস্থার বিরুদ্ধে কথা বলে, অ্যাডভার্সিটি মানে প্রতিকূল পরিস্থিতি, বাট দেয়ার আর সাম ইউজেস অফ এ পয়জনাস টোড, কিন্তু মানুষের জানা উচিত বিষাক্ত ব্যাঙের কিন্তু কিছু উপকারিতা রয়েছে। অর্থাৎ বিষাক্ত ব্যাঙের মাথা থেকে প্রয়োজনীয় ওষুধও সংগ্রহ করা যায়, তাই বিষাক্ত ব্যাঙও কখনো কখনো মানুষের কাজে লাগে। তাই কখনো কখনো এই শীতের প্রয়োজন রয়েছে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি ডিউক প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিচ্ছেন। ইন দিস ওয়ে, এইভাবে দ্য ডিউক ড্রু লেসন্স ফ্রম নেচার, ডিউক প্রকৃতির থেকে শিক্ষা নিলেন। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, এবং তিনি গাছেদের কণ্ঠস্বর বুঝতে পারলেন, দেখতে পেলেন গাছেদের কণ্ঠস্বর রয়েছে। টাংস মানে ল্যাঙ্গুয়েজেস বা ভাষা রয়েছে, গাছের ভাষা তিনি পড়তে পারলেন। বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, তিনি চলমান নদীতে জ্ঞানের উৎস পেলেন। বুকস বা বই পেলেন কোথায় না, ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, চলমান নদীতে। সারমনস ইন স্টোনস, পাথরের বুকে উপদেশ পেলেন। সারমনস মানে উপদেশ। অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং সবকিছুর মধ্যেই একটা যে শুভ জিনিস রয়েছে, ভালো জিনিস রয়েছে, শুভ শক্তি রয়েছে, তা তিনি অনুধাবন করলেন। অর্থাৎ এই লফুল ডিউক, যিনি তার ভাই ফ্রেডারিকের দ্বারা বিতাড়িত হয়ে ফরেস্ট অফ আর্ডেনে চলে গেলেন, তিনি সেখানে একটা আইডিলিক লাইফ লিড করতে লাগলেন। যদিও সেখানে শীতকালে ঠান্ডা বাতাস তাকে কষ্ট দিত, কিন্তু তিনি সেই প্রকৃতির যন্ত্রণা থেকে শিক্ষা নিতেন। কারণ অ্যাডভার্সিটিজ অলওয়েজ রিপ্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। তার অন্তর্দৃষ্টি খুলে গেল এবং তাই তিনি প্রকৃতির থেকে শিক্ষা নিতেন। তিনি গাছেদের ভাষা, বই পেতেন চলমান নদী থেকে, পাথরের বুকে তিনি উপদেশ পেতেন এবং সবকিছুর মধ্যে তিনি ভালো দেখতে পেতেন। এখান থেকে আমাদের যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে ডিউক কিভাবে ফরেস্ট অফ আর্ডেনে দিন যাপন করতেন। দ্য বেনিস ডিউক হ্যাড এ ডটার, এই যে বিতাড়িত বৈধ রাজা, তার একজন মেয়ে ছিল নেমড রোজালিন্ড। তার মেয়ের নাম ছিল রোজালিন্ড। অ্যান্ড লাইক হার ফাদার, এবং তার বাবার মতোই, সি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউকডম, তাকেও রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছিল বা নির্বাসিত করা হয়েছিল। থ্রোন আউট মানে বের করে দেওয়া, তাড়িয়ে দেওয়া। বাট সি স্টিল রিমেইন্ড ইন দ্য প্যালেস, কিন্তু সে তার বাবার মতো ওই ফরেস্ট অফ আর্ডেনে চলে যায়নি, সে রাজপ্রাসাদেই থেকে গিয়েছিল। প্যালেস মানে রাজপ্রাসাদ। বিইং দ্য কম্পেনিয়ন অফ সিলিয়া, সিলিয়ার সঙ্গী হিসাবে বা সাথী হিসাবে, কম্পেনিয়ন মিনস সঙ্গী বা সাথী, ফ্রেন্ড হিসাবে। দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, বর্তমান রাজার মেয়ে সিলিয়ার সাথী হিসাবে তিনি রাজপ্রাসাদে থেকে গেলেন। অর্থাৎ সিলিয়া ছিল তার কাকার মেয়ে। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক, ডিসকর্ড মানে বিবাদ বা সমস্যা, স্ট্রাইফ, ডিসএগ্রিমেন্ট, অমিল বা বৈসাদৃশ্য, বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার, ডিউক এবং তার ভাইয়ের মধ্যে এই যে বিবাদ, did not at all affect the friendship between the two sisters. Here the two sisters refers to Rosalind and Celia. Rosalind এবং শিলিয়ার বন্ধুত্বে আদৌ কোনো ক্ষতিকর প্রভাব ফেলেনি। ইনফ্যাক্ট, বস্তুতপক্ষে শিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন্ড, শিলিয়া চেষ্টা করত রোজালিন্ডকে আরাম দিতে, আনন্দ দিতে। whenever she became sad thinking of her father, যখনই সে তার বাবার কথা চিন্তা করে কষ্ট পেত, তখনই শিলিয়া তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত, তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করত। এইভাবে শিলিয়া সত্যিকারের বন্ধু ছিল রোজালিন্ডের, এবং এই দুই বন্ধু রাজপ্রাসাদেই থেকে গেল। তাই রোজালিন্ড তার বাবার সঙ্গে, বেনিস ডিউকের সঙ্গে ফরেস্ট অফ আর্ডেনে গেল না। ওয়ান ডে when Celia was talking to Rosalind, একদিন যখন শিলিয়া রোজালিন্ডের সঙ্গে কথা বলছিল, in her usual kind manner, তার স্বভাব সিদ্ধ
প্রত্যেক দিনের মতো দয়াদ্রভাবে। এ মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ দ্যাট, একজন দূত এলেন খবর নিয়ে যে দেয়ার উড বি আ রেসলিং ম্যাচ, একটা রেসলিং ম্যাচ হবে, কুস্তি যুদ্ধ হবে, মল্লযুদ্ধ হবে, অ্যান্ড দে উড গো, তারা যেতে পারে, অ্যান্ড ওয়াচ দ্যাট ম্যাচ, এবং সেই যুদ্ধটা তারা দেখতে পারে, ইফ দে সো ওয়ান্টেড, যদি তারা এই মল্লযুদ্ধ দেখতে চায়। শিলিয়া এগ্রিড টু গো, শিলিয়া যেতে রাজি হলো, থিঙ্কিং দ্যাট, এটা ভেবে যে ইট উড অ্যামিউজ রোজালিন্ড, এটা রোজালিন্ডকে আনন্দ দেবে। অর্থাৎ এটা রোজালিন্ডকে আনন্দ দেবে বলতে, এটা বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? দ্য রেসলিং ম্যাচ। এবং এই রেসলিং ম্যাচটা আমরা দেখব কার সঙ্গে হচ্ছে? একজন রয়্যাল রেসলারের সঙ্গে। হু ইজ দ্য রয়্যাল রেসলার? চার্লস, যদিও এই চার্লসের নামের উল্লেখ এখানে নেই। ডিউরিং দোজ টাইমস, সেই সময়ে রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই নোবেল লেডিজ অ্যান্ড প্রিন্সেসেস বিইং এ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস। সেকালে মল্লযুদ্ধ ছিল রাজপুত্রদের প্রিয় খেলা, অর্থাৎ প্রিন্সেসদের প্রিয় খেলা। এবং যেহেতু প্রিন্সেসদের এটা প্রিয় খেলা ছিল, এবং রাজকন্যারা বা সম্ভ্রান্ত নারীরাও এই খেলা দেখতে পেতেন এবং এই মল্লযুদ্ধ তারা উপভোগ করতেন। রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড, ভিউড মানে প্রদর্শিত হতো, দেখা যেত। কারা দেখতে পেত? বাই নোবেল লেডিজ অ্যান্ড প্রিন্সেসেস। বাট হেয়ার দে থট, কিন্তু এখানে তারা ভাবলো, দ্যাট দে উড ফেস এ ট্র্যাজেডি, তারা একটা বিয়োগান্তমূলক ঘটনা বা মারাত্মক করুণ পরিণতির আশঙ্কা করলো। ভাবলো যে এমন একটা ট্র্যাজেডি ঘটতে চলেছে অ্যাজ এ প্র্যাকটিসড রেসলার, কারণ একজন অভিজ্ঞ পাকা মল্লযোদ্ধার সঙ্গে ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপেরিয়েন্সড ইয়াং ম্যান, একজন অনভিজ্ঞ যুবকের যুদ্ধ হতে চলেছে। এবং এখানে কার কার যুদ্ধ হতে চলেছে? এখানে প্র্যাকটিসড রেসলার বলতে চার্লসকে বোঝানো হচ্ছে, এবং ইনএক্সপেরিয়েন্সড ইয়াং ম্যান বলতে অরল্যান্ডোকে বোঝানো হচ্ছে। When the Duke saw that, যখন ডিউক দেখলেন যে both the ladies had come to watch such an uneven match between a practiced wrestler and a young man, the Duke asked them to dissuade the young man from fighting. যখন রাজা দেখলেন যে দুজন মহিলাই দেখতে এসেছেন, এখানে both the ladies বলতে রোজালিন্ড এবং শিলিয়া, had come to watch such an uneven match, এমন একটা অসম যুদ্ধ দেখতে তারা এসেছে। কার কার মধ্যে এই অসম ম্যাচটা হতে চলেছে? আনইভেন ম্যাচ হতে চলেছে, ইনব্যালেন্সড একটা ম্যাচ, নট ইউনিফর্ম, বিকজ দ্য রেসলিং ম্যাচ বিটুইন অরল্যান্ডো অ্যান্ড চার্লস ওয়াজ আনইকুয়াল। বিটুইন এ প্র্যাকটিসড রেসলার অ্যান্ড এ ইয়াং ম্যান, একজন অভিজ্ঞ পাকা মল্লযোদ্ধার সঙ্গে একজন যুবকের হতে চলেছে। দ্য ডিউক আস্কড দেম, ডিউক তাদেরকে বললেন, টু ডিসুয়েড দ্য ইয়াং ম্যান ফ্রম ফাইটিং, ওই যুবক যাতে যুদ্ধ করা থেকে বিরত থাকে তাকে বোঝানোর দায়িত্ব দিলেন ওই দুজন মেয়েকে। At first Celia tried to resist the youth, প্রথমে সিলিয়া চেষ্টা করলো ওই যুবককে অসম লড়াই থেকে দূরে রাখতে। রেজিস্ট মানে দূরে রাখা, সরিয়ে রাখা, বিরত থাকা। কোথা থেকে? ফ্রম টেকিং আপ সাচ অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ, এমন একটা অসম লড়াই যাতে সে না খেলে। And then Rosalind by her kind words, প্রথমে সিলিয়া, তারপরে দেন মানে তারপরে রোজালিন্ড বাই হার কাইন্ড ওয়ার্ডস, রোজালিন্ড তার দয়াদ্র কথা দিয়ে ট্রাইড টু চেঞ্জ হিজ মাইন্ড, তার মনকে বদলাতে চেষ্টা করলো ফ্রম দ্য এনসুইং ফাইট, অর্থাৎ মন ঘোরানোর চেষ্টা চালালো এই লড়াই থেকে। এনসুইং মানে যে লড়াই ঘটতে চলেছে। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিজ অফ দ্য লেডিজ, কিন্তু এই দুজন মহিলার আবেদন শুনে, এন্ট্রিটিজ মানে আবেদন, রিকোয়েস্ট শুনে, দ্য ইয়ুথ বিকেম অল দ্য মোর ডিটারমিন্ড, ওই যুবক আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হলো। ডিটারমাইন মানে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, ডিটারমিনেশন দৃঢ় প্রতিজ্ঞা। টু প্রুভ হিজ ভ্যালার, তার বীরত্ব প্রদর্শনের বা বীরত্ব প্রমাণ করতে সে যেন আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিজ, এই সুন্দরী মহিলাদের সামনে। অর্থাৎ এই দুজনের আবেদন শুনে যুবকটি এই সুন্দরীদের সামনে নিজের বীরত্ব প্রমাণ করতে আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হলো। হি রিফিউজ টু লিসেন টু দেম, সে প্রত্যাখ্যান করলো তাদের কথা শুনতে। বাট হি সেড ইন সাচ এ গ্রেসফুল ম্যানার দ্যাট, কিন্তু সে এমন মাধুর্যপূর্ণ ভাবে বা এমন শোভন ভাবে সে বলল যে বোথ দ্য লেডিজ বিকেম মোর কনসার্নড অফ হিম, দুজন মহিলা তার ব্যাপারে আরো বেশি চিন্তিত হয়ে পড়ল।
হি সেড, সে বলল, আই এম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিজ এনিথিং। সে বলল, আমি এরকম অসাধারণ সুন্দরী নারীদের আবেদনে সাড়া না দেওয়ায় দুঃখিত। হি অলসো সেড দ্যাট, সে আরো বলল যে হি উড লাইক দ্য লেডিজ টু উইশ ফর হিম, সে বলল যে সে চায় ওই নারীরা তার জন্য শুভকামনা করুক। অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড, এবং যদি সে পরাজিত হয়, হি উড নট বি অ্যাশেমড, সে লজ্জিত হবে না বা সে লজ্জা পাবে না। And even if he was killed, there was no one to lament for him in this world. এবং সে যদি মারাও যায়, এই পৃথিবীতে কেউ নেই যে তার জন্য রোদন করবে বা অনুশোচনা করবে। He said that, সে আরো বলল যে he was only a person, সে এমন একজন ব্যক্তি who filled up a space, যে একটা স্থান দখল করে রয়েছে in this world, এই পৃথিবীর। and it would be better supplied if he vacated his space, এবং তার মৃত্যুতে আরো ভালো কিছু দিয়ে সেই স্থান পূরণ হতে পারে। অর্থাৎ তার নিজের জীবনের প্রতি একটা বিতৃষ্ণা আছে বোঝা যাচ্ছে, বা জীবনে একটা কোথাও কষ্ট রয়েছে এবং সে তাই মনে করে সে পৃথিবীর একটা স্থান দখল করে রয়েছে, এবং সে যদি সেই জায়গাটা ছেড়ে দেয় আরো কোনো ভালো জায়গা মানে জিনিস দিয়ে তার ওই ভ্যাকেটেড প্লেস, শূন্যস্থান পূর্ণ হতে পারে। দ্য রেসলিং ম্যাচ বিগেন, যাই হোক মল্লযুদ্ধ শুরু হলো। সিলিয়া উইশ দ্যাট, সিলিয়া কামনা করছে দ্য ইয়ুথ উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট, এই লড়াইয়ে যুবকটা যাতে কোনো রকমে আঘাত না পায় সেই কামনা সিলিয়া করল। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্নড, কিন্তু রোজালিন্ড আরো বেশি উদ্গ্রীব ছিল। She had an inclination towards him because he felt pity for his friendless condition. সে তার প্রতি আরো বেশি আগ্রহ দেখালো, যুবকের প্রতি একটা টান অনুভব করলো, কারণ she felt, কারণ সে অনুভব করলো পিটি, করুণা অনুভব করলো for his friendless condition, তার নিঃসঙ্গ বন্ধুহীন অবস্থার জন্য। It seemed that, মনে হলো she had almost fallen in love for him, যেন সে ওই যুবকের প্রেমে পড়ে গেছে। আমরা জানবো এই যে গল্পটা আমরা পড়ছি নাটকের গল্পরূপ অ্যাজ ইউ লাইক ইটে, অ্যাজ ইউ লাইক ইটের হিরোইন হচ্ছে কিন্তু এই রোজালিন্ড, সুন্দরী রোজালিন্ড, এবং নায়ক বলতে গেলে হিরো অরল্যান্ডো। এবং এখানেই লাভ অ্যাট ফার্স্ট সাইট বা প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়া সেই ঘটনা ঘটলো রোজালিন্ডের ক্ষেত্রে। দ্য ইন্সপিরেশন দ্যাট দ্য ইয়ুথ গট ফ্রম দ্য লেডিজ, ওই যুবক এই দুই সম্ভ্রান্ত নারীর কাছ থেকে এমন প্রেরণা পেল দ্যাট ওয়ার্ক ওন্ডার্স ফর হিম, যেটা তার একটা বিস্ময়কর কাজ করলো তার মধ্যে। অ্যান্ড হি ডিফিটেড হিজ অপোনেন্ট, সে তার প্রতিপক্ষকে বা বিপক্ষকে পরাজিত করলো ইন সাচ এ ওয়ে দ্যাট, এমন ভাবে যে ফর সাম টাইম হি কুড নট ইভেন টক, কিছুক্ষণ সে যেন কথাও বলতে পারলো না। অর্থাৎ সে তার বিপক্ষ যোদ্ধাকে মানে চার্লসকে এমন ভাবে হারিয়ে দিল যে সে বাকরুদ্ধ হয়ে গেল, অর্থাৎ সে তো অবাক। দ্য ডিউক ফ্রেডারিকো ওয়াজ ভেরি প্লিজড, ডিউক ফ্রেডারিকো খুব খুশি উইথ দ্য ইয়ুথ স্কিল অ্যান্ড কারেজ, এই যুবকের দক্ষতা এবং সাহস দেখে, অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম, এবং এই যুবক সম্পর্কে তিনি আরো বিস্তারিতভাবে জানতে চাইলেন। দ্য ইয়ুথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, এই যুবক নিজেকে পরিচয় করলেন অরল্যান্ডো হিসাবে, অর্থাৎ তার নাম অরল্যান্ডো, দ্য ইয়াংগেস্ট সান অফ স্যার রোলান্ডি বয়েজ, স্যার রোলান্ডি বয়েজের ছোট ছেলে, তার নাম অরল্যান্ডো। স্যার রোলান্ডি বয়েজ ওয়াজ ডেড, স্যার রোলান্ডি বয়েজ মারা গেছেন। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, কিন্তু যখন তিনি বেঁচে ছিলেন, হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ব্যানিশ ডিউক, তিনি এই নির্বাসিত ডিউকের বন্ধু ছিলেন। So on hearing that Orlando was his son, তাই যখন ডিউক শুনলেন, এখানে ডিউক বলতে the duke was displeased, বর্তমানের ডিউক বলতে আমরা ডিউক ফ্রেডারিকের কথা বলছি, আর ব্যানিশ ডিউক বলতে বিতাড়িত রাজা বা নির্বাসিত রাজা, তার দাদার কথা বলছি। So on hearing that Orlando was his son, the duke was displeased, তাই যখন তিনি শুনলেন যে অরল্যান্ডো সেই রোলান্ডি বয়েজের ছেলে, এই ডিউক ভীষণ অসন্তুষ্ট হলেন, অর্থাৎ ডিউক ফ্রেডারিক অসন্তুষ্ট হলেন, তিনি ক্রুদ্ধ হলেন। অ্যান্ড উইশড হি হ্যাড বিন দ্য সান অফ সামওয়ান এলস,
এবং তিনি ভাবলেন অরল্যান্ডো অন্য যে কোনো কারো পুত্র হলে ভালো হতো। রোজালিন্ড ওয়াজ very happy to hear that Orlando was the son of one of her father's favorite and confessed to Celia, "My father loved Sir Rolandi Boys, and if I had known that Orlando was his son, I would have added tears to my entreaties before he should have ventured." এদিকে তো আমরা দেখেছি যে রোজালিন্ড অরল্যান্ডোর প্রেমে পড়েছে। রোজালিন্ড তাই ভীষণ খুশি হলো। রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি to hear that Orlando was the son of one of her father's favorite, তার বাবার প্রিয় বন্ধুর ছেলে অরল্যান্ডো, এটা জানতে পেরে সে ভীষণ খুশি। and confessed to Celia, এবং সিলিয়ার কাছে সে স্বীকার করলো আমার বাবা স্যার রোলান্ডি বয়েজকে ভালোবাসতেন। আমি যদি জানতাম যে অরল্যান্ডো তার ছেলে, তাহলে তার সাহসিকতার পরিচয় দেওয়ার আগেই চোখের জলে তাকে আমি আমার আবেদন জানাতাম যাতে সে এই যুদ্ধ না করে। অর্থাৎ এই যুদ্ধ করার আগে আমি তাকে যে আবেদন করেছিলাম তার সঙ্গে চোখের জল মিশিয়ে দিতাম, অর্থাৎ তার প্রতি আমার গভীর ভালোবাসাকে প্রকাশ করতাম। এইভাবে আমরা বুঝতে পারছি রোজালিন্ড ওয়াজ ইন লাভ উইথ অরল্যান্ডো। দ্য লেডিজ ওয়েন্ট টু হিম, এই দুই মহিলা তার কাছে গেলেন। এখানে লেডিজ বলতে সিলিয়া অ্যান্ড রোজালিন্ড, হিম বলতে বোঝানো হচ্ছে অরল্যান্ডো। অরল্যান্ডোর কাছে রোজালিন্ড এবং সিলিয়া গেলেন। and seeing that he was sad due to the displeasure of the duke, এবং ডিউকের অসন্তোষের কারণে সে মনমরা বা দুঃখী হয়ে আছে, এটা দেখে spoke to him kindly, তার সঙ্গে তারা দয়াদ্র ভাবে কথা বলল, সহানুভূতির সুরে কথা বলল। and Rosalind even gave him her chain from her neck, তার গলার হারটি তাকে উপহার হিসাবে দিয়ে দিল। and said that, এবং তাকে বলল যে had she not been out of fortune, যে ভাগ্যের বিড়ম্বনা যদি তার না থাকতো, অর্থাৎ দুর্ভাগ্য যদি তার না হতো, she would have given him a more valuable gift, সে তাকে আরো দামি উপহার দিতে পারত। অর্থাৎ ভাগ্যের বিড়ম্বনা বলতে কি বোঝাচ্ছে না, তার বাবা এখন এখানে রাজা নয়, তার বাবা নির্বাসিত হয়ে বনে আছে। সে বলছে সে যদি রাজকন্যা হতো সে তাহলে অরল্যান্ডোকে আরো কোনো মূল্যবান উপহার দিতে পারত। আসলে এই যে নিজের গলার হারটা খুলে জয়ী অরল্যান্ডোর গলায় পরিয়ে দেওয়া, এটা আসলে শুধু উপহার নয়, এটা ছিল রোজালিন্ডের তরফ থেকে এ টোকেন অফ লাভ। তাই সি গেভ হিম হার চেন ফ্রম হার নেক, তার নিজের গলা থেকে চেনটা খুলে উপহার হিসাবে দিয়ে দিল। হোয়েন দ্য কাজিন সিস্টার্স ওয়ার অ্যালোন, যখন এই দুই খুড়তুতো বোন একাকী ছিল, দে টকড অফ ইয়াং রেসলার, তারা ওই যুবক মল্লযোদ্ধার ব্যাপারে কথা বলছিল। দ্য ইয়াং রেসলার হেয়ার রেফার্স টু অরল্যান্ডো। সিলিয়া থট দ্যাট, সিলিয়া ভাবলো যে রোজালিন্ড মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো, অ্যান্ড শি সেড, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি। তাই সে অনুমান করলো, সিলিয়া ভাবলো যে রোজালিন্ড বোধহয় অরল্যান্ডোর প্রেমে পড়েছে, এবং সে বলল এটা কি সম্ভব যে এত তাড়াতাড়ি কারুর প্রেমে পড়ে যাওয়া যায়? রোজালিন্ড রিপ্লাইড, রোজালিন্ড উত্তর করলো, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি, অর্থাৎ ডিউক আমার বাবা ওর বাবাকে যে খুব আন্তরিকভাবে ভালোবাসতো, সেই জন্যই আমি ভালোবেসে ফেলেছি। সিলিয়া দেন রিমার্কড দ্যাট, সিলিয়া তখন মন্তব্য করলো যে দো হার ফাদার হ্যাড ডিসপ্লেজার ফর ইয়াং অরল্যান্ডো, যে তার বাবা অর্থাৎ ডিউক ফ্রেডারিকের অসন্তোষ বা বিরূপ মনোভাব রয়েছে অরল্যান্ডোর প্রতি, she herself did not feel so, অর্থাৎ সে তার বাবার মতো কিন্তু অরল্যান্ডোকে খারাপ বাসে না বা ঘৃণা করে না। ফ্রেডারিক was enraged at the sight of Sir Rolandi Boy's son, স্যার রোলান্ডি বয়েজের ছেলেকে দেখেই ফ্রেডারিকের অসন্তোষ হয়েছিল এবং তিনি ক্রুদ্ধ হয়েছিলেন। enraged মানে রেগে যাওয়া, তিনি চটে গেলেন। It reminded him of the many friends of the banished duke, এই অরল্যান্ডোর উপস্থিতি ফ্রেডারিককে নির্বাসিত ডিউকের অনেক বন্ধুর কথা স্মরণ করিয়ে দিল। কারণ ফ্রেডারিক মনে করলেন যে এই অরল্যান্ডো স্যার রোলান্ডি বয়েজের ছেলে, স্যার রোলান্ডি বয়েজের মতো অনেকেই ব্যানিস ডিউকের বন্ধু ছিল। হি ওয়াজ লেটলি ডিসপ্লিজড উইথ রোজালিন্ড, এবং পরে তিনি এখন এই রোজালিন্ডের উপরে অসন্তুষ্ট বা রুষ্ট হলেন। as she was praised for her virtues, কারণ তাকে তার গুণের জন্য প্রশংসা করা হয়।
and the people pitied her for her father, এবং তার বাবার জন্য তার প্রতি লোকে সহানুভূতি জানায়, তাকে করুণা করে। নাও অল অফ এ সাডেন, এখন হঠাৎ করেই ফ্রেডারিক বিকেম অ্যাংরি, ফ্রেডারিক রেগে গেলেন, অ্যান্ড হি এন্টার দ্য রুম অফ দ্য লেডিজ, এবং তিনি ওই দুই নারীর ঘরে এলেন, হোয়াইল দে ওয়ার স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো, যখন তারা অরল্যান্ডোকে নিয়ে আলোচনা করছিল। ডিসকাসিং মিন্স আলোচনা করা। সো হি অর্ডার রোজালিন্ড, তাই তিনি রোজালিন্ডকে নির্দেশ দিলেন, আদেশ করলেন, টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট। হিয়ার ফরেস্ট রেফার্স টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, যে তার বাবা যে ফরেস্ট অফ আর্ডেনে রয়েছে, সেই ফরেস্ট অফ আর্ডেনে তার বাবার কাছে চলে যাওয়ার আদেশ দিলেন রোজালিন্ডকে, বর্তমান রাজা ডিউক ফ্রেডারিক। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার, সিলিয়া তার বাবাকে অনুরোধ করল রোজালিন্ডের হয়ে, বাট দ্য ডিউক টার্নড এ ডিফ এয়ার টু এনি সাচ রিকোয়েস্ট, কিন্তু এমন কোন অনুরোধে সাড়া দিলেন না। কে সাড়া দিলেন না? ডিউক ফ্রেডারিক। তিনি যেন বধির হয়ে রইলেন, তিনি কোনো কর্ণপাত করলেন না। কার অনুরোধে? সিলিয়ার অনুরোধে। সিলিয়া কেন অনুরোধ করলো? যে তার বোন রোজালিন্ডকে যাতে রাজপ্রাসাদে রাখা হয়। হি সেড, সে বলল, সি ইজ টু সাটল ফর ইউ, হার স্মুথনেস, হার ভেরি সাইলেন্স অ্যান্ড হার পেশেন্স স্পিক টু দ্য পিপল অ্যান্ড দে পিটি হার। তিনি বললেন, ও তোমার চেয়ে ঢের বেশি চালাক, তার শান্ত ভাব, তার মুখ বুজে দুঃখ কষ্ট সহ্য করা, তার ধৈর্য, সবই মানুষের চোখে পড়ে, অর্থাৎ মানুষ, লোকজন তাকে নিয়েই কথা বলে। ইউ আর এ ফুল টু প্লিড ফর হার, তুমি একটা বোকা যে তার জন্য অনুরোধ করছো। ফর ইউ উইল সিম মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস when she is gone, কারণ তুমি অনেক বেশি উজ্জ্বল এবং গুণী হবে মানুষজনের কাছে যখন সে চলে যাবে। অর্থাৎ দুই বোন, রোজালিন্ড একটু বেশি ভালো, দুই বোনই ভালো, তবে রোজালিন্ড একটু বেশি ভালো হওয়ার জন্য মানুষের নজর রোজালিন্ডের উপরে পড়ে, এবং তাই দে পিটি হার, তাকে করুণা করে, তাকে সহানুভূতি দেখায়। কিন্তু ডিউক ফ্রেডারিক বলছেন, যখন রোজালিন্ড জঙ্গলে চলে যাবে, ফরেস্ট অফ আর্ডেনে চলে যাবে, সিলিয়ারকে মানুষ প্রশংসা করবে রাজকন্যা হিসাবে। দেয়ারফর ডোন্ট স্পিক ফর হার, ফলে ডিউক ফ্রেডারিক বলল, তুমি ওর হয়ে আর কথা বলো না। অ্যান্ড দ্য ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন ইজ ইররিভোকেবল, এবং আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। ইররিভোকেবল মানে যাকে সরানো যাবে না, অর্থাৎ আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। হোয়াট ইজ দ্য ডিসিশন রেফার টু হিয়ার? দ্য ডিসিশন হিয়ার রেফার্স টু দ্যাট রোজালিন্ড উড জয়েন টু হার ফাদার ইন দ্য ফরেস্ট। রোজালিন্ড অবশ্যই তার বাবার সঙ্গে জঙ্গলে যাবে বা বনে গিয়ে তার বাবার সঙ্গেই থাকবে, অর্থাৎ রোজালিন্ডকেও নির্বাসন দেওয়ার যে সিদ্ধান্ত সেটাকে নড়চড় করা যাবে না। বন্ধুরা, পার্ট 1-এ আমাদের পড়া এতটাই থাকবে, এবং অবশ্যই তোমরা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট মোর আপডেটস। অবশ্যই তোমরা নেক্সট পার্টটা দেখো পরবর্তী অংশটি জানার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।